বন্ধুরা, অপরাধ বিভিন্ন প্রকার হয়ে থাকে, তাই তো কিছু কিছু অপরাধের পর একজন অপরজনকে ক্ষমা করে দিতে পারে, আবার কিছু অপরাধ এমন ঘৃণ্য হয় যে সেটা ক্ষমা করার যোগ্য নয়। আজকের গল্পটি আপনাদের এমন শিক্ষা দেবে যেটা থেকে আপনি নিজেকে অপরাধমূলক কার্যকলাপ থেকে নিজেকে অনেক দূরে রাখতে পারবেন। মানুষ মাত্রই ভুল করে, ভুল করেন না এমন কোনো মানুষ এই পৃথিবীতে পাওয়া দুর্লভ। প্রত্যেকেই কিছু না কিছু, ছোট হোক বা বড় হোক, ভুল করেই ফেলেন এবং সেই ভুল অনুযায়ী ভুলের শাস্তি তারা পেয়ে থাকেন। কথায় আছে, কর্মফল কাউকে ছেড়ে দেয় না। তুমি যেরকম কর্ম করবে সেরকমই ফল ভোগ করবে। ভালো কর্ম করলে ভালো, আর খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করবে। আজকে এই গল্পটির মাধ্যমে আপনাদের 10টি এমন অপরাধের কথা বলবো যেগুলো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে। প্রতিবারের মতো আজকের ভিডিওটি থেকেও সুন্দর একটি শিক্ষা অর্জন করতে পারবেন। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। এক রাজ্যে দুষ্টাচার নামে এক রাজা ছিলেন। নামের মতোই তিনি দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন। কখনো কারোর ভালো তিনি দেখতে পেতেন না, খালি নিজের ভালোটা বুঝতেন। স্বার্থপর প্রকৃতির রাজা ছিলেন এই দুষ্টাচার। একবার নিজের রাজপ্রাসাদে ভ্রমণ করতে করতে তিনি দেখলেন প্রাসাদের ঝুল বারান্দার এক কোণে দুটি ছোট ছোট পাখি বাসা করেছে। তিনি কাছে গিয়ে দেখলেন সেই বাসায় ছোট ছোট কয়েকটি ডিমও রয়েছে। সেই পাখিরা তাদের ডিম ফোটার অপেক্ষায় রয়েছে। এই দেখার পর তিনি ভাবতে লাগলেন, প্রাসাদের মধ্যে জঞ্জাল মোটেই ভালো লাগে না। তিনি অপেক্ষা করতে লাগলেন কখন পাখিরা তাদের বাসা ছেড়ে বাইরে যাবে খাবার জোগাড় করতে, এবং তিনি সেই জঞ্জালটাকে সরিয়ে ফেলবেন। বন্ধুরা, একটা কথা এই সূত্রে মনে রাখা অবশ্যই দরকার। দুষ্ট রাজার কাছে সেটা জঞ্জাল মনে হলেও ওই দুটি পাখির কাছে সেটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। রোদ, ঝড়, বৃষ্টি মাথায় করে তারা ঘুরে ঘুরে তাদের ঠোঁটে করে বাসা তৈরির সরঞ্জাম এনে সেই বাসাটাকে অনেক ভালোবাসা দিয়ে কষ্ট করে তৈরি করেছিল। একই সাথে বাসার মধ্যে থাকা ডিমগুলো ফুটে ফুটফুটে ছোট ছোট ছানা বেরিয়ে আসার অপেক্ষায় তারা অনেক স্বপ্ন দেখেছিল। একদিন ওই পাখি দুটি তাদের খাবার জোগাড় করার উদ্দেশ্যে সেই বাসা থেকে বেরিয়ে বাইরে গিয়েছিল। এই সুযোগে রাজামশাই তার লোক দিয়ে সেই বাসাটাকে বাইরে জঞ্জালের স্তূপে ফেলিয়ে দেন। দুষ্ট রাজা খুব ভালো মতোই জানতো ওই বাসার মধ্যে ছোট ছোট কয়েকটি ডিম আছে, তাও সে একটু মায়া না করে ডিম সমেত সেই বাসাটাকে নোংরার স্তূপে ফেলে দিতে বলেন। খাবার জোগাড় করে দুটি পাখি যখন রাজপ্রাসাদে ঢুকলো তখন তারা তাদের সেই জায়গায় এসে তাদের বাসাটা দেখতে পায় না। এটা দেখার পর তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। মেয়ে পাখিটি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, চলো আমরা বাইরে বেরিয়ে খুঁজি আমাদের ছানাগুলোকে এবং আমাদের বাসাটাকে। এই বলে দুটি পাখি প্রাসাদ থেকে বেরিয়ে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে তাদের চোখ পড়ে প্রাসাদের কিছুটা দূরে একটি জঞ্জালের স্তূপের মধ্যে। তারা সেখানে গিয়ে দেখে বাসাটা ভেঙে জঞ্জালের স্তূপে পড়ে রয়েছে এবং ডিমগুলো নিচে মেঝেতে ফেটে পড়ে রয়েছে। এটি দেখার পর তাদের দুঃখের অন্ত থাকে না। তারা দুজনেই প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে এবং মেয়ে পাখিটি প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকে। তখন ছেলে পাখিটি আবারও তাকে সান্ত্বনা দিয়ে বলে, প্রিয়তমা, তুমি একদম কেঁদো না। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যে অত্যাচারী রাজা আমাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে সেই দুষ্টু রাজাকে তোমার চোখের সামনে উচিত শিক্ষা আমি দেবই। ছেলে পাখিটির এই কথা শোনার পর মেয়ে পাখিটি বলল, হে প্রিয়, আমরা অতি ক্ষুদ্র পাখি, দুষ্টু রাজার মতো এত শক্তিশালী মানুষের সাথে আমরা পেরে উঠব কি করে? আমাদের অত ক্ষমতা কোথায়? তাই এরকম অসম্ভব প্রতিজ্ঞা না করাটাই ভালো। কারণ জ্ঞানী মানুষরা বলেন, বৃথা ঝগড়া করা বা বৃথা রাগ করা মূর্খ মানুষের কাজ। প্রকৃত জ্ঞানী তারা যারা এই সকল থেকে নিজেদেরকে দূরে রাখেন, যারা অন্যের ক্ষতি করতে সবসময় উৎসাহী হয়ে থাকে, নিজের থেকে কম শক্তিশালী মানুষকে যারা সবসময় ছোট করে, তাদের সবসময় ক্ষতি করে, তাদের উপর পাপ খুব তাড়াতাড়ি লেগে যায়। মেয়ে পাখিটির এই কথা শুনে ছেলে পাখিটি বলে উঠল, তুমি এটা কি করে ভেবে নিলে প্রিয়তমা? আমি ছোট একটি পাখি হয়ে রাজার সর্বনাশ করতে পারবো না? তুমি কি জানো না, একটা ছোট আগুনের ফুলকিও একটা গোটা জঙ্গলকে জ্বালিয়ে শেষ করে দিতে পারে? ঠিক সেরকমই যদি মনের জোর থাকে, একটি ছোট প্রাণীও অতি বৃহৎ প্রাণীকে শেষ করার জন্য যথেষ্ট। আমার উপায়টা শোনো তাহলে। পাশের গ্রামের এক ব্যক্তি থাকে,
তিনি ভীষণ লোভী। টাকা পাওয়ার জন্য নিজের মেয়েকে এক বড় ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিয়ে অতীব পাপের ভাগীদার হয়েছে সে। সেই বাড়িতে বিয়ে রয়েছে আজ। আমি জানি তার কাছে এখন প্রচুর টাকা রয়েছে। সেই টাকা থেকে আমি আমার ঠোঁটে করে একটি টাকা তুলে এনে রাজপ্রাসাদের রাজার টাকার জায়গায় আমি ওই টাকাটা রেখে দেব। ওই পাপী ব্যক্তির টাকা রাজার টাকার সাথে রাখলে রাজার টাকাও পাপের টাকা সমান হয়ে যাবে। এর ফলে খুব শীঘ্রই রাজার সমস্ত ধন নষ্ট হয়ে যাবে এবং রাজা ধনহীন হয়ে গেলে রাজার কাছে আর কোনো মন্ত্রী বা সৈন্যও থাকবে না। এর ফলে সুযোগ বুঝে পাশের রাজ্য এই রাজ্যের ওপর আক্রমণ করবে এবং কোনো সাহায্য না পাওয়ায় রাজা নিজে সব কিছু হারাবে। ঠিক যেমনভাবে আমাদেরকে ঘরছাড়া করেছে, আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করেছে, ঠিক সেইভাবেই রাজাও তার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ স্ত্রী হত্যা, শিশু হত্যা, ভ্রূণ হত্যা এবং কন্যা সন্তান হত্যা সবথেকে বড় পাপের উদাহরণ। এই সকল পাপ যারা করে তাদের ঘরের একটি অন্ন মুখে তোলা উচিত নয়, তাহলে তাদের পাপের দায় নিজেদের ওপর লাগে। এই সকল পাপ যারা করায় এবং যারা করে দুজনেই সমানভাবে পাপী। এরপর ছেলে পাখিটি তার কথা মতো পাশের গ্রামে গিয়ে সেই পাপী ব্যক্তির টাকার থেকে একটি টাকা নিয়ে এসে সেই রাজার খাজানার মধ্যে রেখে দেয় এবং এর ফলে ধীরে ধীরে রাজা নিঃস্ব হয়ে যায় এবং পাখিদের ইচ্ছা অনুযায়ী রাজা ধীরে ধীরে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। সে তার রাজ্যটা হারায়, সঙ্গে তার আত্মীয় পরিজন সব হারিয়ে ফেলে। বন্ধুরা, বিদ্বান ব্যক্তিদের মতে এই 10 প্রকার অপরাধ বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই 10 প্রকার অপরাধীরাই মহাপাপী। প্রথম, নিজের স্ত্রীকে হত্যা করা এবং তার উপর অত্যাচার করা। দ্বিতীয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া। তৃতীয়, চুরি করা। চতুর্থ, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়ানো। পঞ্চম, কঠিন বচন বলা। ষষ্ঠ, বলা উচিত নয় এমন কোনো কথা বলা। সপ্তম, শিশুকন্যাকে অবজ্ঞা করা। অষ্টম, গর্ভপাত করা। নবম, পানীয় জলের জলাশয়কে দূষিত করা এবং থাকার জায়গাকে দূষিত করা। দশম, শিশুকন্যাকে বিক্রয় করা। বন্ধুরা, এই 10টি অন্যায় অপরাধে যারা লিপ্ত হন তারাই মহাপাপী। তাই সময় থাকতে সকলকে এই পাপ কাজগুলো ত্যাগ করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।